Namaskar and welcome to my YouTube channel Save and Invest. আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকেই। আমাদের চ্যানেলেতে টেকনিক্যাল অ্যানালিসিস, স্টক মার্কেট অ্যানালিসিসের টেকনিক্যাল অ্যানালিসিস সিরিজ চালু হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন বা দেখছেন, আমার খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসেরও একটা সিরিজ শুরু করলাম স্টেপ বাই স্টেপ। তো টেকনিক্যাল অ্যানালিসিসের সিরিজটাও চলবে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সিরিজটাও চলবে। আর এই ভিডিওতে ইংরেজিতে লেখাগুলো রয়েছে, যে স্লাইডগুলো আপনারা দেখবেন সেগুলো ইংরেজির ওপরে, ইংরেজি ভাষাতে। আর কথাগুলো আমি বাংলাতেই বলবো, যাতে করে আপনাদের সকলের, যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, বাংলাতেই তারা দেখছেন, তারা শুনে নেবেন বাংলাতে। আর যেহেতু এগুলো একটু থিওরি ওরিয়েন্টেড, তাই টুকটাক ইংরেজিটা জেনে বা বুঝে রাখাটা থিওরিটিক্যালি খুবই দরকার। সেই কারণের জন্য বেসিক্যালি ভিডিওটা কিন্তু বাংলিশ ভাষাতে তৈরি করা। তো চলুন, এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো হাউ টু সিলেক্ট ব্যাংকস ফর ইকুইটি ইনভেস্টিং ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মানে ব্যাংক ইকুইটি স্টকস যেগুলো নিয়ে এনএসই বিএসইতে ট্রেড হয়, সেই স্টকগুলোর মধ্যে কোনগুলো বেটার স্টক এবং কোন ব্যাংকিং ইকুইটিতে আপনারা ইনভেস্ট করতে পারবেন, সেটা করতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় প্রত্যেকটা ব্যাংকিং স্টক ধরে ধরে। এখন কোন অ্যাঙ্গেলের বেসিসে অ্যানালিসিসটা করবেন সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও কিন্তু একদম পুরোপুরি ইনফরমেশনে ঠাসাই, ফলে বুঝতেই পারছেন যে একটু লেংদি হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ব্যাংকিং স্টক কিভাবে সিলেকশন করতে হয় সেই সম্পর্কে আর কোনো কনফিউশন কিন্তু থাকবে না। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ভারতের ব্যাংকগুলি সামগ্রিক স্টক মার্কেটের একটা উল্লেখযোগ্য অংশ দখল করে আছে, এটা আপনারাও জানেন আর আমিও জানি। তাই সম্ভবত তারা ইকুইটি বিনিয়োগকারীদের বিনিয়োগ পোর্টফোলিওর অন্তত কিছু অংশ দখল করে। মানে আপনি যদি একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করেন এবং তাতে যদি ব্যাংকিং স্টক না থাকে, তাহলে ধরেই নেওয়া যেতে পারে যে আপনার পোর্টফোলিওটা ইনকমপ্লিট পোর্টফোলিও। ওকে, তো একজন বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক, মানে যারা প্যাসিভ ইনভেস্ট করতে পছন্দ করেন, তো তারা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক বা সরাসরি স্টকে বিনিয়োগ করুন না কেন, তার পক্ষে ব্যাংক বা এনবিএফসি সংস্থাগুলিকে অ্যাভয়েড করে যাওয়া কিন্তু সম্ভব নয়। আর এই কি কারণের জন্য সম্ভব নয়? ভারতে ক্রেডিটের যে অনুপ্রবেশ, এই ক্রেডিট অনুপ্রবেশ কিন্তু এখনো কম রয়েছে। সেই কারণের জন্য এই আর্থিক সংস্থাগুলি বা ব্যাংকগুলির আগামী বছরগুলিতে একটা খুব বড় মাপের বৃদ্ধির সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত এনবিএফসি বা ব্যাংকে ইনভেস্ট করলে লং টার্ম গেইন হতে পারে। এবার বলবেন যে নিফটি তো পড়ে যাচ্ছে, ব্যাংকিং সেক্টর পড়ে যাচ্ছে, ব্যাংক নিফটি নিচের দিকে যাচ্ছে, তো এখন কি? তো এগুলো ডিফারেন্ট কেস। সামান্য কারেকশন হচ্ছে মানেই ব্যাংকগুলো লস করে ফেলছে না। কারেকশন সেপারেট জিনিস। প্রাইস ফল ডাউনটা এক্সপেক্টেড ছিল, তো এর সঙ্গে ইনভেস্টমেন্টের কোনো সম্পর্ক নেই। ইনভেস্ট কখন করতে হয় সেগুলো আপনারা জানেন, যে দাম যখন নিচের দিকে নেমে আসে বা লোয়ার পিইতে যখন থাকে, সেই অবস্থায় আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়, অ্যাকুমুলেশন করবার সুবর্ণ সুযোগ। তো সেই হিসাবে ব্যাংক স্টককে অ্যাভয়েড করার কিচ্ছু নেই। ব্যাংক নিফটি যতই পড়ে যাক না কেন, একটা সময় না একটা সময় এন্ট্রির সুযোগ আমরা পাবো। সেটা 1 মাস পরেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, আবার 15 দিন পরেও হতে পারে। তো এই যে ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলি, এই সংস্থাগুলিতে যদি আমরা বিনিয়োগ করে ফেলি, তাহলে কিন্তু আগামী বেশ কয়েক বছর ধরে এই সংস্থাগুলি লাভের মুখ দেখবে এবং আমাদেরও সেখানে ইনভেস্ট করলে প্রফিট পাওয়া যাবে। এ সম্পর্কে একটা ধারণা যে তৈরি হয়েছে, এটা একটা মাইথোলজিক্যাল পর্যায়ে চলে গেছে। এটা মোটেই ভুল নয়। এবং এই ব্যাংক এবং এনবিএফসি স্টকগুলোর যে পপুলারিটি, এই পপুলারিটি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। কারণ যারা চালাক তারা কিন্তু এই ক্রেডিট অনুপ্রবেশ কম রয়েছে বলে এই ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলোতে ইনভেস্ট করার দিকে ঝুঁকছে, সে যেভাবেই হোক।
থ্রু মিউচুয়াল ফান্ড অথবা সরাসরি ইনভেস্টিং অন স্টক, যেভাবেই হোক না কেন, তো ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলোকে কিন্তু একটা বিবেচনার মধ্যে রাখাই হয়েছে। তো ব্যাপারটা যাই হোক, এনবিএফসি আর ব্যাংক যত কিছুই জনপ্রিয়তা পাক না কেন, তো তাদেরকে অ্যানালিসিস করে কে সব থেকে বেটার পারফর্ম করবে আগামী দিনে সেটা প্রেডিক্ট করে তার উপরে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। তো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে দেখুন, একটা অটো সেক্টর বা এফএমসিজি সেক্টর থেকে একটা স্টককে বিশ্লেষণ করা, আর ব্যাংক, অনেকগুলো ব্যাংকের ভেতর থেকে কোন ব্যাংকটা ভালো সেটা বিশ্লেষণ করা, এই পলিসিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এফএমসিজি স্টক বাছাই পলিসি আলাদা, অটো স্টক বাছাই করার পলিসি আলাদা, কিন্তু ব্যাংক বাছাই করার পলিসি একদম সম্পূর্ণ আলাদা। এর দুটো কারণ আমার মনে হয়েছে। এক নাম্বার হচ্ছে যে ব্যাংকের যে ব্যালেন্স শিট রিপোর্ট, মানে আর্থিক বিবৃতি, এটা একটা গোলক ধাঁধার মতো, অনেক সংখ্যায় ঠাসা একটা মনিটারি রিপোর্ট, এবং এর ফলেতে কি আপনি যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের থেকে না আসেন তাহলে স্পষ্ট ধারণা পাবার থেকে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন, এই সম্ভাবনাটাই কিন্তু বেশি হয়। এটা এক নাম্বার কারণ। আর দু নাম্বার কারণ হচ্ছে যে আর্থিক সংস্থাগুলি, মানে যেমন উদাহরণ দিলাম এফএমসিজি, অটো সেক্টর, কেমিক্যাল সেক্টর, এটসেট্রা, এগুলো বিশ্লেষণ করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে মানে কি বলবো, কতগুলো খুব জনপ্রিয় জনপ্রিয় রেশিও রয়েছে বা প্যারামিটার রয়েছে, যেমন গ্রস মার্জিন, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, ডেট টু ইকুইটি ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলোকে স্টাডি করে সেগুলোকে ট্যালি করে নিয়ে আমরা কিন্তু এই জাতীয় কেমিক্যাল সেক্টর বা ইলেকট্রিক্যাল সেক্টর, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল সেক্টর, অটো সেক্টর, এফএমসিজি সেক্টরকে বিশ্লেষণ করে ফেলতে পারি। কিন্তু ব্যাংকগুলোর জন্য সম্পূর্ণ রকমের একটা আলাদা ম্যাট্রিক্স ব্যবহার করতে হয়। একটি ব্যাংকের আর্থিক বিবৃতি বিশ্লেষণ করার জন্য এই ম্যাট্রিক্সগুলির সম্পর্কে আপনার কিন্তু একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখা দরকার, না হলে কিন্তু কোন ব্যাংকটা ভালো বা কোন এনবিএফসি কোম্পানি ভালো সেটা কিন্তু জানা যাবে না। তো এই ভিডিওতে আমি ব্যাংকিং ও ফিনান্স কোম্পানিগুলির ফান্ডামেন্টাল বিশ্লেষণ করার জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলি নিয়ে আলোচনা করেছি, যা বিনিয়োগকারীদের একটি ব্যাংকিং ফার্মের গবেষণা করার সময় জানা দরকার। প্রথমেই যে প্যারামিটারটা নিয়ে আপনারা বিবেচনা করবেন ব্যাংকিং সেক্টর বিশ্লেষণ করতে গিয়ে, সেটা হলো গ্রস এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট। এখানে যেটা বলা আছে, অ্যাজ পার আরবিআই গাইডলাইন, অল লোন অ্যাসেটস হুইচ ইজ ইন রিস্ক টু বি রিপেড আর কল্ড গ্রস নন পারফর্মিং অ্যাসেট। It shows that how much amount of a bank's loan are in danger of not being repaid. If interest from loan is not received within 90 days, a loan is considered as non-performing asset. Gross non-performing asset reflects the quality of loans made by a bank. High gross NPA means assets quality of a bank is very much poor. তো এখানে যেটা মোটামুটি বলা আছে, যারা এটা পড়ে নিতে পারছেন তাদের ক্ষেত্রে খুব সুবিধা। দেখুন, আরবিআই বলেছে যে যে সমস্ত লোন অ্যাসেট, মানে ব্যাংকের রোজগার কোথা থেকে আসে, ব্যাংক লোন দেয় আমরা জানি, ও সেই লোনের বিনিময়ে ব্যাংক কিছু সুদ ডিমান্ড করে, সেই সুদ থেকে তাদের ইনকাম হয়। তো এখন সবাই যারা লোন নিচ্ছে ব্যাংক থেকে, তারা সবাই যে লোনটা পরিশোধ করে দিতে পারছে তা কিন্তু কোনো মানে নেই। এমনও কিছু জনতা আছে যে যারা লোন শোধ করতে পারছে না বা করছে না ইচ্ছে করে, তো ব্যাংকের কাছে কিন্তু সেই লোনটা রিস্ক হয়ে যাচ্ছে। তো এই রিস্ক হয়ে যাওয়া যে লোনটা, এই লোনটাকেই বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, এবং আরবিআই এর গাইডলাইন মেনেই এটাকে একটা অ্যাসেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে অ্যাসেটটা কোনো পারফরমেন্স দিচ্ছে না, মানে ওই লোনটা এমন একটা সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে কোনো ইন্টারেস্ট আদায় হচ্ছে না, মানে রিপেমেন্ট হচ্ছে না। তো কোন কোন লোনকে আমরা এরকম এনপিএ এর আন্ডারে ফেলে দিতে পারি না, যে লোনগুলো 90 ডেজ পর্যন্ত কোনো রিসিভ দেয়নি, মানে পেমেন্ট দেয়নি অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট সহ, তো সেগুলোকেই কিন্তু এনপিএ বলে কনসিডার করে ফেলা হয়। এবং যখনই এটা এনপিএ বলে কনসিডার হয়ে যায়, তখনই কিন্তু ওই লোনটা একটা ডেঞ্জারের মধ্যে রয়েছে, একটা বিপদের মধ্যে আছে রিপেমেন্টের দিক থেকে, এটা ধরে নেওয়া হচ্ছে। এবং এই যে গ্রস এনপিএ, এই গ্রস এনপিএ একটা জিনিসই দেখায় যে ব্যাংকের হেলথটা কিরকম রয়েছে, মানে ব্যাংক যে লোন দিয়েছে তার কোয়ালিটিটা কিরকম
মার্কেট অ্যানালিসিস করে সংস্থাকে সে লোন দিয়েছে, কতটা রিস্কি লোন সে দিয়ে ফেলেছে, কতটা নন রিস্কি লোন দিয়ে ফেলেছে। তো যদি দেখা যায় যে গ্রস এনপিএ খুব হাই হয়ে গেছে, তাহলে কিন্তু একদম ব্যাংকের কোয়ালিটি খুব পুয়ার, কারণ ম্যাক্সিমাম লোনটা বিপদাপন্ন হয়ে রয়েছে, মানে রিস্কি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কিন্তু গ্রস নন পারফর্মিং অ্যাসেটের পর আপনারা দেখবেন নেট নন পারফর্মিং অ্যাসেট কোনটা। তো দেখুন, অ্যাজ এ প্রভিশন ব্যাংক অলওয়েজ সেট অ্যাসাইড এ সার্টেন অ্যামাউন্ট অফ ইটস প্রফিট এগেনস্ট এ ব্যাড লোন নোন অ্যাজ প্রভিশন অ্যামাউন্ট। ব্যাংকের কিন্তু লোন দিয়ে যে ইন্টারেস্ট হয় সেখান থেকে ইনকাম হয়, এবং এছাড়াও ব্যাংকের আরও কিছু ইনকাম আছে। আমরা যখন অ্যানালিসিসগুলো পুরোটা কমপ্লিট করব তখন আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ব্যাংক যেখান থেকে ইনকাম করে মানে প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ টাকা কিন্তু ওই মানে নন পারফর্মিং যে লোনগুলো রয়েছে, ব্যাড লোন বা রিস্কি লোন যেগুলো রয়েছে, সেইগুলোকে রিকভার করার জন্য কিছুটা অ্যামাউন্টের টাকা প্রফিট থেকে কেটে সরিয়ে রাখে। এই অ্যামাউন্টটাকে বলা হয় প্রভিশনস অ্যামাউন্ট। তো এখন গ্রস নন পারফর্মিং অ্যাসেট মাইনাস প্রভিশন অ্যামাউন্ট, মানে একটা ব্যাংকের রিস্কি লোনের অ্যামাউন্ট মাইনাস প্রভিশন অ্যামাউন্ট, মানে সেটাকে রিকভার করার জন্য কত টাকা প্রফিট থেকে সরিয়ে রাখা হয়েছে, এই যে টোটাল সাবট্রাকশনটা মানে বিয়োগ ফলটা, এটাকেই বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট বা নট এনপি নেট এনপিএ, নেট নন পারফর্মিং অ্যাসেট। তো এটা একটা ভালো ইন্ডিকেটর, কারণ ইট সাইমালটেনিয়াসলি শোজ দ্য অ্যাকচুয়াল হেলথ অ্যান্ড অ্যাকচুয়াল বার্ডেন অফ দি ব্যাংক। তো এই নন পারফর্মিং নেট অ্যাসেট যেটা, সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কতটা ব্যাংকের বোঝা রয়েছে, যে এমন কতটা লোন দিয়ে ফেলা হয়েছে যেটা রিকভার হবে না, সেটাকে প্রফিট থেকে মেক আপ করতে হবে, এটা বোঝা। আর অ্যাকচুয়াল হেলথ কতটা, মানে এমন কতটা অ্যামাউন্টের লোন দেওয়া হয়েছে যে লোনটা ক্রমশ রিকভারি হয়ে আসছে এবং ব্যাংক প্রফিট করছেও এই লোনটার থেকে। এই চিত্রটা কিন্তু নেট নন পারফর্মিং অ্যাসেট থেকে পরিষ্কার হয়ে যায়। হায়ার নেট এনপিএ মিনস লোয়েস্ট প্রভিশন এগেনস্ট হায়ার গ্রস এনপিএ। যখন গ্রস এনপিএ অনেক বেড়ে যাচ্ছে, তখন প্রভিশন অ্যামাউন্ট যদি কম রাখা হয়, তখন কিন্তু এই নেট এনপিএটা বেড়ে যায়। ব্যাপারটা ভালো করে একটু বুঝবার চেষ্টা করুন যে গ্রস এনপিএ মানে কি, যে অনেকখানা লোন আপনার রিস্কি, কিন্তু সেটাকে রিকভার করার জন্য কম অ্যামাউন্টের প্রফিট কেটে রাখা হচ্ছে প্রত্যেক বছর। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, যে নেট নন পারফর্মিং অ্যাসেট মানে অ্যাকচুয়াল বার্ডেন অফ দ্য ব্যাংক ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই বার্ডেন অফ দ্য ব্যাংক যদি বেড়ে যায়, তাহলে নেট এনপিএটা বেড়ে যাবে। এখন টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ব্যাংক, কি করতে হবে ব্যাংককে, না তার প্রফিট অ্যামাউন্ট থেকে অনেক বেশি পরিমাণ টাকা কেটে প্রভিশনাল অ্যামাউন্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো এই প্রভিশন অ্যামাউন্ট হিসেবে যদি বেশি পরিমাণ টাকা রিকভারি করার জন্য, লোন রিকভারি করার জন্য ব্যয় হয়ে যায়, দিয়ে নেট যে নন পারফর্মিং অ্যাসেট রয়েছে সেটাকে যদি কমিয়ে আনার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কি হবে, যে নেট ইন্টারেস্ট মার্জিন ব্যাংকের যেটা হয়েছিল, ব্যাংকের যেটা প্রফিট হয়েছিল, যেটা অন্যভাবে ব্যয় করা হতো অন্য ডেভেলপমেন্ট পারপাসে, কি কি পারপাস পরে আলোচনা করা হবে। মোটামুটি প্রফিট হলে কি হয়, একটা ডেভেলপমেন্ট পারপাসে ইউজ হয়, তাহলে কর্মচারীদের স্যালারি বাড়ে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হয়। তো সেটা যদি তাদের ব্যাড লোন রিকভার করতেই রোজগারটা পুরোটা চলে যায়, তাহলে ব্যাংক আর নতুন করে ডেভেলপমেন্ট কি করে করবে। সুতরাং উচিত নয়, নেট নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ যদি হাই হয়, সেই ব্যাংকে কিন্তু আমাদের অ্যাভয়েড করে যাওয়া উচিত। ক্লিয়ার? নেক্সট যেটা দেখবেন, লোন টু অ্যাসেট রেশিও বা LAR নামে এটাকে মানে পরিচিত, এটা বা ডাকা হয়ে থাকে লার, লোন টু অ্যাসেট রেশিও, মানে কতটা লোন নেওয়া হয়েছে উইথ রেসপেক্ট টু লোন দেওয়া হয়েছে উইথ রেসপেক্ট টু অ্যাসেট। লোন মানে হচ্ছে ব্যাংক যে পরিমাণ টাকা ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টটা হলো লোন। লোন দিয়ে টাকাটা ইনভেস্ট করে ব্যাংক। কোত্থেকে টাকা পায়, ব্যাংকের নিজস্ব একটা ফান্ড আছে, এটা টায়ার 1 ফান্ড বলে, আর টায়ার 2 ফান্ড রয়েছে যেগুলো কারেন্ট এবং সেভিংস ইত্যাদি যে সমস্ত ডিপোজিট অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই সমস্ত মিলিয়ে যে টোটাল যোগফল, সেগুলোর থেকে ব্যাংক টাকা কি করে, টাকা মানে অ্যাকুমুলেট করে বিভিন্ন জায়গা থেকে, মার্কেট থেকে টাকা অ্যাকুমুলেট করে। তো এই অ্যাকুমুলেটেড মানিটা যদি ব্যাংকের কাছেই পড়ে থাকে, তাহলে ব্যাংকের কি কোনো প্রফিট হবে? হবে না। তাহলে ব্যাংকের প্রফিট করতে গেলে কি করতে হবে, ব্যাংককে ওই টাকাটা কাউকে খাটাতে দিতে হবে, ধার দিতে হবে এবং তার বিনিময়ে ইন্টারেস্ট নিতে হবে, অর্থাৎ ব্যাংক লোন দেবে।
ব্যাংক লোন না দিলে ব্যাংকের কোনো রোজগার আসবে না। সুতরাং ব্যাংকের ইনভেস্টমেন্ট সেটা হলো লোন। এবং অ্যাসেট যেটা, এই টোটাল অ্যাসেটটা মানে তার টায়ার 1 বা টায়ার 2 এটা নয়, এটাকে আমরা বলছি তার যে ইনকাম। টায়ার 1 যে অ্যামাউন্টটা, টায়ার 1 অ্যামাউন্টে চট করে হাত দেওয়া হয় না, এটা হাইলি লিকুইড। এখন টায়ার 1 অ্যাকাউন্ট যদি ভেঙে ফেলা হয় তাহলে ব্যাংকটা ইনসলভেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে ওটাতে হাত দেওয়া হয় না। ব্যাংক যেটা ইনকাম করে, ইন্টারেস্ট থ্রু দিয়ে ইনকাম বা ডিপোজিট যেগুলো আসছে টার্ম ডিপোজিটের জন্য, সেই যে ইনকামটা হচ্ছে মানে কতটা পরিমাণ সে টাকা জেনারেট করতে পেরেছে অ্যাসেট হিসেবে এবং কতটা টাকাকে সে ইনভেস্ট করেছে, এই দুটোর যে রেশিও, এটাকেই বলা হচ্ছে লোন টু অ্যাসেট রেশিও। মানে কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট ইয়ারের যে লোন, এইটার রেশিওটাকে বলা হচ্ছে লোন টু অ্যাসেট রেশিও। তো এই লার মিনস ইনকাম ফ্রম লোন উইথ রেসপেক্ট টু আদার ইনকাম অফ এ ব্যাংক। তো হাই যদি এই LAR অর্থাৎ লার বা লোন টু অ্যাসেট রেশিও যদি হায়ার হয়ে যায়, তাহলে লোনের পরিমাণ বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট কম, মানে ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, লোন বেড়ে গেছে, কিন্তু ইনকাম বা অ্যাসেট কম, এটা বুঝিয়ে যাচ্ছে। কিন্তু যদি কম্পারেটিভলি লারের পরিমাণটা মানে মিনিমাম হয়, লোয়ার হয়, তাহলে তার ইনকামটা অনেক বেশি, মানে ডিনোমিনেটরটা অনেক বেশি, ইনকাম অনেক বেশি, অর্থাৎ অ্যাসেটটা অনেক বেশি, টায়ার 2 অ্যামাউন্টটা অনেক বেশি, তুলনায় ব্যাংক লোন দিয়েছে কিন্তু পুরোপুরি 100% লোন দিয়ে ফেলেনি। এখানে 70 to 80% লোন যদি দিয়ে রেখে থাকে এবং 30% তার যদি মানে 1 মাসের ভেতরে কোনো একটা যদি আনফরসিন কেস কিছু থাকে, সেগুলোকে রিকভার করার জন্য কিছু টাকা যদি জমা থাকে, তাহলে সেই ব্যাংকটা গুড হেলথে আছে, এটা বলা যেতে পারে। তো মোটামুটি একদম লার কি হবে, লোন টু অ্যাসেট রেশিও যেটা হবে সেটা হচ্ছে লোয়ার হবে। হায়ার লার যে সমস্ত ব্যাংকের, সেগুলোকে কিন্তু আমরা গ্রাহ্যনীয় বলে ধরবই না। আর একটা ব্যাপার প্লিজ কিপ ইন মাইন্ড বলে আমি লিখে দিয়েছি একদম, হোয়েন ইন্টারেস্ট রেটস আর লো, মানে এখনের যে কন্ডিশন, ইন্টারেস্ট রেট কত ব্যাংক দিচ্ছে সেটা লো ইন্টারেস্ট রেট, অর ক্রেডিট ইজ টাইট, যখন ব্যাংক ধার দিচ্ছে তখন সে খুব মানে বিচার বিবেচনা করে এবং লোন ইন্টারেস্টটাকে অনেক বাড়িয়ে টাইট কন্ডিশনে লোন দিচ্ছে, তো তখন লোয়ার আর ইজ ফেয়ার বেটার দেন হায়ার লার, তখন কিন্তু এই LAR বা লোন টু অ্যাসেট রেশিওটা কমে যায়। মানে এত বেশি লোন নিলে এত ইন্টারেস্ট বেড়ে গেছে যে পাবলিক লোন নিতে চাইছে না ওই ব্যাংক থেকে, ফলে লোন অ্যামাউন্ট যেটা নিচ্ছে তারা দায়ে পড়েই নিচ্ছে। তো লোন টু অ্যাসেট যে রেশিও, লোনটা কম, অ্যাসেটটা অটোমেটিক্যালি বেশি হয়ে যায়, ফলে যে লার সেটা লোয়ার হয়ে যায়। তো এই ধরনের ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা কিন্তু খুবই ভালো, সুতরাং এই ব্যাংকগুলোকে আমরা কনসিডার করব। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ রেশিও হলো কাসা রেশিও, কারেন্ট অ্যাকাউন্ট ইজ টু সেভিংস অ্যাকাউন্টস। মানে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টস থাকে আর ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টস থাকে। এই সেভিংস অ্যাকাউন্টসের মধ্যে টার্ম ডিপোজিটগুলো সমস্ত কিছু, FD বা নানা রকমের গভর্নমেন্ট স্কিম, হ্যাঁ, সমস্ত কিছু এগুলোর মধ্যে থেকে থাকে। তো বা যে কোনো রকমের ফিক্সড ডিপোজিট স্কিম, যে নাম দিয়েই তৈরি করা হোক না কেন, এগুলো আর যেগুলো সেভিংস অ্যাকাউন্ট বলে পরিচিত, সেগুলো সমস্ত কিছুই সেভিংস অ্যাকাউন্টসের ভেতরে ধরে নেওয়া হয়। তো ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের মেন তফাৎটা হচ্ছে, সেভিংস অ্যাকাউন্টসের বিনিময়ে সেভিংস অ্যাকাউন্টসও করে কাস্টমারে, কারেন্ট অ্যাকাউন্টও করে কাস্টমারে। সেভিংস অ্যাকাউন্টসের জন্য কাস্টমার ইন্টারেস্ট পায় ব্যাংকের থেকে, কাস্টমার ব্যাংকে টাকাটা খাটানোর জন্য ব্যবহার করতে দেয় এবং বিনিময়ে সে ইন্টারেস্ট ডিমান্ড করে, সে যত কম পরিমাণেই হোক না কেন। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক শুধুমাত্র টাকাটাকে জমা রাখে কাস্টমারের কাছ থেকে, 1 টাকাও কিন্তু কাস্টমারকে ইন্টারেস্ট হিসেবে দেয় না। সুতরাং এই কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের রেশিও কতটা রয়েছে, এইটার ওপরেও কিন্তু ব্যাংকের হেলথ ডিপেন্ড করে। এটাকেই বলা হচ্ছে কাসা রেশিও। এবার আমরা একটু ডিপে যাবার চেষ্টা করি যে কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু কোনো ইন্টারেস্টের বার্ডেন ব্যাংককে দেয় না, সুতরাং কারেন্ট অ্যাকাউন্টে যত বেশি পরিমাণ টাকা থাকবে ততই ভালো। সেভিংস অ্যাকাউন্টে কম, কারেন্ট অ্যাকাউন্টে বেশি যদি থাকে তাহলে কাসা রেশিও বেশি হবে, 1-এর থেকে বেশি হয়ে যাবে। তো 1-এর থেকে যদি বেশি হয়ে যায় কাসা রেশিও, তাহলে কিন্তু ব্যাংকের হেলথ খুব ভালো। মানে ব্যাংক অনেক অ্যাসেট তৈরি করে ফেলেছে কাস্টমারের থ্রু দিয়ে, অ্যাসেট কালেকশন করেছে, অ্যাসেট অ্যাকুমুলেশন করে ফেলেছে
থ্রু কারেন্ট অ্যাকাউন্ট, যার ফলেতে ব্যাংকে কোনো ইন্টারেস্ট বার্ডেন বিয়ার করতে হচ্ছে না, তুলনায় সেভিংস অ্যাকাউন্ট কম আছে। তো এই রকম একটা ব্যাংক ভবিষ্যতে ভালো পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। তো মোটামুটি এখানে আমি লিখে দিয়েছি, কাশা গ্রেটার দেন 1 মিনস ব্যাংক ইজ ভেরি গুড, কাশা ইকুয়াল টু 1 মিনস ব্যাংক ইজ আইডিয়াল, কাশা লেস দেন 1 মিনস ব্যাংক ইজ ইন ব্যাড হেলথ। এটা মাথায় রাখতে হবে। তো এরপরেতে আমাদেরকে যেটা দেখে নিতে হবে সেটা হলো ক্রেডিট টু ডিপোজিট রেশিও, সিডিআর, ক্রেডিট টু ডিপোজিট রেশিও। এখন সিডিআর মানে হচ্ছে অ্যামাউন্ট লেন্ডিং ফ্রম ডিপোজিট, মানে এই যে ডিপোজিট অ্যাকাউন্টসগুলো তৈরি হচ্ছে সেই ডিপোজিট অ্যাকাউন্টসগুলোর থেকে কত টাকা ধার দেওয়া হচ্ছে। ধার কাকে দেওয়া হচ্ছে? পাবলিককেই দেওয়া হচ্ছে, মানে লোন হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে, বাই টোটাল ডিপোজিট। টোটাল ডিপোজিটের রেসপেক্টে টোটাল ডিপোজিট থেকে কত টাকা লোন হিসাবে দেওয়া হচ্ছে তার যে শতকরা মানে পরিমাণটা, সেই শতকরা পরিমাণটাকে মানে পার্সেন্টেজটা, সেটাকেই বলা হচ্ছে সিডিআর বা ক্রেডিট টু ডিপোজিট রেশিও। এটা জেনারেলি পার্সেন্টেজ হিসেবেই কিন্তু আপনি স্ক্রিনারগুলোতে পাবেন, সেই কারণে পার্সেন্টেজ। যদি আপনি ইন্টু 100টাকে বাদ দিয়ে দেন তাহলেও কিচ্ছু যায় আসে না। এখানে কি ভগ্নাংশে বেরোবে, ফ্র্যাকশনাল বেরোবে, এবং সেটা গ্রেটার দেন না লেস দেন। অবশ্যই কিন্তু এটা অলওয়েজ লেস দেনই হবে। কেন লেস দেন হবে? বড়জোর এটার ভ্যালু হতে পারে অ্যামাউন্ট লেন্ডিং ফ্রম ডিপোজিট বাই টোটাল ডিপোজিট, এটার ভ্যালুটা বড়জোর 1 হতে পারে, মানে 1:1 হতে পারে। কারণ টোটাল ডিপোজিটের থেকে বেশি টাকা ব্যাংক কখনোই লোন দিতে পারবে না। এবারে ব্যাংকে যদি তার থেকে বেশি টাকা লোন দিতে হয় তাহলে ব্যাংকের টায়ার 1 মানিতে হাত পড়বে। ব্যাংক সচরাচর টায়ার 1 মানিতে হাত দেয় না, সেটা আরবিআই এর গাইডলাইন রয়েছে, ওটা ভাঙতে পারবে না, অন্য পারপাসে ব্যয় করতে পারে। অন্য অনেক আনফোরসিন কেস রয়েছে, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য ব্যাংক ব্যয় করতে পারে, কিন্তু লোন দেবার জন্য ব্যাংক ব্যয় করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের যে ডিপোজিট, সেই কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিটটাকেও কিন্তু হিসেবের মধ্যে নেওয়া যেতে পারে, মানে টোটাল ডিপোজিট বলা হয়েছে। তো এখানে সেভিংস ডিপোজিট নাকি কারেন্ট ডিপোজিট, কোন অ্যাকাউন্ট থেকেই ডিপোজিটটা আসছে সেইটার কিন্তু মানে বিচার্য বিষয় নয়। এখন যদি ডিপোজিটের পরিমাণটা অবশ্যই বেশি হবে এবং লোন দেওয়া লেন্ডিং অ্যামাউন্টের পরিমাণ ওই ডিপোজিটের থেকে অবশ্যই কম হবে। তো এখানে যেটা বলছে যে আইডিয়াল সিডিআর এর পরিমাণটা কি হতে পারে না, 80 to 90%। এটা সম্ভবত 70 to 80% হলেই বেটার হয়। 80 to 90% মানেও একটু রিস্কির মধ্যে চলে যাচ্ছে। আপনারা অবশ্যই সবসময় দেখবেন যে আইডিয়াল সিডিআর অফ এ ব্যাংক মানে হচ্ছে 70 to 80%। আর যদি ভেরি লো সিডিআর মানে লেস দেন 40%, এটা মানে হচ্ছে কি যে ব্যাংকের ইনকামটা খুব কম, এখন ইনকাম তার যে ক্যাপাসিটি ব্যাংকের যে ক্যাপাসিটি রয়েছে, মানে টোটাল ডিপোজিটের পরিমাণটা বেশি, কিন্তু টোটাল ডিপোজিটের পরিমাণের থেকে ব্যাংক বলছে লোন নিয়ে নাও এখান থেকে, কিন্তু পাবলিক লোন নিচ্ছে না। মাত্র 40% লোন হিসাবে টোটাল ডিপোজিটের টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে এবং 60% টাকা পড়ে রয়ে যাচ্ছে আনইউজড হিসেবে। সুতরাং ব্যাংকের পারফরমেন্স কিন্তু ভালো না। আবার এরকমটা যদি দেখা যায়, যেটা আমি বলছিলাম যে ভেরি হাই সিডিআর মানে গ্রেটার দেন 90%, মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে টোটাল ডিপোজিট থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই লোন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মানে সিডিআর কিন্তু খুব ভালো অ্যামাউন্টের সিডিআর হয়ে গেল। 90% অ্যাবাভ সিডিআর মানে একদিক থেকে খুব ভালো, যে প্রায় পুরো টাকাটাই ব্যাংক ইউটিলাইজ করছে, সুতরাং ব্যাংকের রোজগার বেশি হচ্ছে। কিন্তু ভবিষ্যতে যদি কোনো আনফোরসিন ইভেন্ট ঘটে যায়, কোনো কিছু ডিজাস্টার আসে, তাহলে সেই ডিজাস্টারটাকে মেক আপ করবার জন্য কোনো কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি থাকছে না। এর ফলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এবং অ্যাসেট লায়াবিলিটিসের মধ্যে একটা মিসম্যাচ তৈরি হয়ে যাচ্ছে। এই মিসম্যাচ, এইগুলো মানে খুব টেকনিক্যাল টার্মস, এগুলোর ভেতরে মাথা ঘামিয়ে লাভ নেই। ব্যাপারখানা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যেটা তার টোটাল অ্যাকুমুলেটেড মানি, সেটা যদি পুরোটাই লোন হিসাবে দিয়ে দেয়, তাহলে নিজের যদি কোনো ঝড়ঝঞ্ঝা আসে, ব্যাংক যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে ব্যাংক সেটাকে চটজলদি সামাল দিতে পারবে না। সুতরাং ব্যাংকের তখন এফিসিয়েন্সি কমে যাচ্ছে। সুতরাং আমরা এই ব্যাংকগুলোকেও অ্যাভয়েড করব, যারা পুরোপুরি ব্যাংক বা এনবিএফসি যাই কিছুই হোক না কেন, তো এদেরকে আমরা অ্যাভয়েড করব যাদের সিডিআর গ্রেটার দেন 90%। তো এরপরেতে আপনারা দেখবেন এফিসিয়েন্সি রেশিও। আর এফিসিয়েন্সি রেশিও বলতে আমরা কি বুঝি, যে নন ইন্টারেস্ট এক্সপেন্সেস উইথ রেসপেক্ট টু রেভিনিউ। এখন বেসিক্যালি এটা কি হয়, নন ইন্টারেস্ট এক্সপেন্সেস বলতে ডিউ টু অপারেশনাল এক্সপেন্সেস।
এখন ধরুন একটা ব্যাংক চালাতে গেলে ব্যাংকের ইলেকট্রিক বিল আসে, অনেক এসি চলে আপনারা জানেন, অনেকগুলো কম্পিউটার চলে, সেখানে একটা ক্লাউড সিস্টেম হায়ার করতে হয়, কিছু সফটওয়্যার থাকে, কিছু সফটওয়্যার মেনটেনেন্স করার জন্য সেখানে একজন কম্পিউটার বিশেষজ্ঞ থাকেন, মানে ইঞ্জিনিয়ার থাকেন, আইটি ডিপার্টমেন্টের কোনো লোক থাকলেও থাকতে পারেন। এছাড়া লোন ম্যানেজ করবার জন্য একটা ম্যানেজমেন্ট কোম্পানির কেউ ওখানে ইনভলভ থাকতে পারে ইত্যাদি। এছাড়া ধরুন এটিএম গুলোতে টাকা ডিস্ট্রিবিউট করার জন্য গাড়ি দিতে হয়, সুতরাং গাড়ির ড্রাইভারের খরচা, ফুয়েলের খরচা, এছাড়া ব্যাংককে পাহারা দেওয়ার জন্য সিকিউরিটির পিছনে খরচা, কম্পিউটারগুলোর মেনটেনেন্স লাগে, ইলেকট্রিক ফ্যানগুলোর মেনটেনেন্স লাগে বা এক্সস্টগুলোর মেনটেনেন্স লাগে, সার্ভারের মেনটেনেন্স লাগে। এই সব কিছু করতে গেলে একটা তো ব্যয় হয়, যে ব্যয়টা অপারেশনাল এক্সপেন্সেস বা অপারেশনাল কস্ট হিসাবে বিবেচনা করা হয়, এবং এইটা এমন ব্যয় যে লোন দিয়ে ব্যয় নয় যে আমি ইন্টারেস্ট পাবো, এই ব্যয়গুলো কিন্তু একেবারের জন্যই ব্যয়, মানে স্যালারি হিসেবে দিতে হয় কাউকে, বা পারচেস করবার জন্য দিতে হয়, ইউটিলাইজেশন বজায় রাখার জন্য। তো এই ব্যয়গুলো কিন্তু নন ইন্টারেস্ট এক্সপেন্সেস। এটাকে ব্যাংক চেষ্টা করে কম করতে পারে, কিন্তু জিরো করতে কখনোই পারবে না। সুতরাং প্রত্যেকটা ব্যাংকের একটা নন ইন্টারেস্ট এক্সপেন্সেস থাকবে। এবার রেভিনিউ বলতে তার প্রফিট কতটা হবে, তো এটাকেই বলছে রেভিনিউ কোত্থেকে আসে ব্যাংকের, অবশ্যই ইন্টারেস্ট থেকে আসে, অন্য কিছু কিছু জায়গা থেকে হতে পারে, আসতে পারে, বেসিক্যালি আসে কিন্তু ইন্টারেস্ট থেকে। তো এই যে ইন্টারেস্ট থেকে যে রেভিনিউ আসছে, সেই টোটাল রেভিনিউয়ের রেসপেক্টে তার নন ইন্টারেস্ট এক্সপেন্সেস কতটা, তার অফিস মেনটেনেন্স করার জন্য তার যে খরচ, সেই খরচটা ব্যাংক কতটা করে ফেলছে। যতটা কম হবে ততটাই ব্যাংক এফিসিয়েন্ট বলা যেতে পারে। এখন যদি এটা 1 হয়ে যায়, এফিসিয়েন্সি রেশিও যদি 1 হয়ে যায় না, তাহলে রেভিনিউ যা, এক্সপেন্সও তাই। সুতরাং এটাকে আমরা ডিজায়ারেবল বলতে পারি, যে ইনকাম যেমন সেই রকম ব্যয়, কিন্তু আলটিমেটলি ব্যাংকের গ্রোথ বা হেলথের ক্ষেত্রে এটা কিন্তু ভালো না। তো যদি এখানে দেখতে পাওয়া যায় যে রেভিনিউ বেশি আর নন ইন্টারেস্ট এক্সপেন্স ব্যাংক ইয়ার টু ইয়ার কম করে আনছে, তাহলে তার এফিসিয়েন্সি রেশিও কিন্তু আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে। তো এটাই হচ্ছে একটা ভালো ব্যাংকের কি বলবো সাইন। তো এই ব্যাংকগুলোকে আমরা কনসিডারেশনের ভেতরে রাখব। এরপরে দেখুন যে অপারেটিং লিভারেজ। তো এই অপারেটিং লিভারেজ এটা একটা জাস্ট বিয়োগফল, সেটা হলো গ্রোথ রেট অফ রেভিনিউ, মানে রেভিনিউ হচ্ছে ইন্টারেস্ট থেকে ইনকাম। তো এই ইন্টারেস্ট থেকে ইনকাম এবছর যা হয়েছে, সামনের বছর তার থেকে বেশি হবে, আবার গত বছর যা হয়েছিল এই বছর তার থেকে বেশি হয়েছে, এরকম ইয়ার টু ইয়ার রেভিনিউ বেড়ে বেড়ে চলেছে। ঠিক সেই রকম নন ইন্টারেস্ট এক্সপেন্স ইনফ্লেশন ইত্যাদি কারণের জন্য কিন্তু প্রত্যেক বছরই বেড়ে বেড়ে চলে। বড় জোর কিছু কঞ্জুসি করে কম করা যেতে পারে, কিন্তু পেমেন্টগুলো তো করতেই হবে। এই ব্যয়গুলো একমাত্র এমপ্লয়ি ছাঁটাই করে বা কম্পিউটারটার মেনটেনেন্সের দরকার, সেটাকে মেনটেন না করে ফেলে রেখে কিছু কস্ট বাঁচানো যেতে পারে, কতগুলো এসিকে বন্ধ করে দিয়ে কস্ট বাঁচানো যেতে পারে, ইলেকট্রিক বিল 3 মাসের গ্যাপ করে দিয়ে কিছুটা ব্যয় অলিখিতভাবে কম করা যেতে পারে, হয়তো পরবর্তী ক্ষেত্রে দিতে হবে, কিন্তু কম করা যেতে পারে চেষ্টা করে, কিন্তু গ্রোথ হবেই। তাহলে নন ইন্টারেস্ট এক্সপেন্সের গ্রোথটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে ডিউ টু ইনফ্লেশন, অটোমেটিক্যালি হবে। কিন্তু ব্যাংককে চেষ্টা করে তার নানা রকম পলিসি দিয়ে, তার ম্যানেজমেন্টকে অনেক অ্যাক্টিভিটিস দেখিয়ে রেভিনিউয়ের গ্রোথ রেটটাকে কিন্তু বজায় রাখতে হবে। এখন দেখার ব্যাপার যে গ্রোথ রেট অফ রেভিনিউ কতটা বেশি গ্রোথ রেট অফ নন ইন্টারেস্ট এক্সপেন্সেসের থেকে। যদি এই ডিফারেন্সটা অনেক বড় হয়, তাহলে কিন্তু অপারেটিং লিভারেজ অফ এ ব্যাংক উইল বি হায়ার ইয়ার অন ইয়ার বেসিস। তাহলে আমরা যেটা দেখব যে পজিটিভ গ্রোথ রেট অপারেটিং লিভারেজের ইয়ার অন ইয়ার বেড়েছে কিনা। যদি দেখা যায় যে অপারেটিং লিভারেজ ইয়ার অন ইয়ার একটা ব্যাংকের বেড়ে 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 যাচ্ছে, সুতরাং সেই ব্যাংকটা আমাদের ইনভেস্টমেন্টের জন্য কনসিডারেশনের মধ্যে থাকবে। এরপরে আমরা যেটা চেক করব সেটা হলো লিকুইডিটি কভারেজ রেশিও বা LCR। এই লিকুইডিটি কভারেজ রেশিও হলো হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্ট বাই নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্ট। তো a bank has high quality asset amount than net cash flow. তো হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্টের পরিমাণ বেশি হবে নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্টের তুলনায়। আইডিয়াল LCR অফ এ ব্যাংক শুড বি গ্রেটার দেন 1।
হাই কোয়ালিটি অ্যাসেট মানে টায়ার 1 টায়ার 2 অ্যামাউন্ট যোগ করলে কিন্তু টায়ার 1 অ্যামাউন্টটার কারণেই কিন্তু হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্টের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। আর নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্ট তার থেকে অবশ্যই কম থাকবে। যদি না হয় তাহলে কিন্তু টায়ার 1 অ্যাকাউন্ট কমে গেছে বলে মনে হয়। মনে হয় না, টায়ার 1 অ্যাকাউন্ট কমে গেলেই তবে শুধুমাত্র নেট ক্যাশ ফ্লো বেশি হবে আর হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্টটা কমে যাবে। তো এই রকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু মুশকিল। তাহলে এলসিআর বা লিকুইডিটি কভারেজ রেশিও কিন্তু গ্রেটার দেন 1 হবে। মানে হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্ট সবসময় বেশি হবে, মানে ব্যাংকের যে স্টোরেজ অ্যামাউন্ট, ব্যাংকটা খোলার সময় যে মানে টাকাটা অ্যাকুমুলেট করা হয়েছিল বিভিন্ন শেয়ার হোল্ডারের কাছ থেকে নিয়ে, সেই টাকাটাই কিন্তু হাত দেওয়া হয়নি, সবসময় ইনট্যাক্ট ওটা ধরা রয়েছে। অর্থাৎ টায়ার 1 অ্যাকাউন্টটা একদম পুরোপুরি রাখা আছে। যদি এরকমটা হয় তাহলে যে নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্টটা রয়েছে সেই নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্টটা কিন্তু কমই হবে, এবং সেটাই ব্যাংকের গুড হেলথের ক্ষেত্রে সব থেকে ভালো। আর এটা যদি হয়ে থাকে তাহলে উইদাউট কনজিউমিং আউটসাইড ক্যাশ, অন্য কোনো জায়গার থেকে ক্যাশ না ভেঙে ব্যাংক ক্যান কভার শর্ট টার্ম অব্লিগেশন উইদিন 30 ডেজ। মানে উইদিন 30 ডেজের অব্লিগেশনগুলোকে বলা হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন। কোনো কিছু একটা বড় ধরনের খরচা সেটা অন্য ক্যাশ থেকে না দিয়ে ব্যাংক কিন্তু নিজের যে অপারেশনাল কস্ট আছে সেই অপারেশনাল কস্ট থেকে মেকআপ করে দিতে পারে যদি হাই কোয়ালিটি অ্যাসেট অ্যামাউন্টের পরিমাণটা বেশি হয়। সুতরাং যে ব্যাংকের এলসিআর বেশি গ্রেটার দেন 1 সেই ব্যাংকগুলো আমাদের হিসেবের মধ্যে থাকবে। এরপর মেন যেটা আমাদের দেখা উচিত সেটা হলো নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা আমরা অপারেটিং প্রফিট মার্জিন দেখি অন্যান্য কোম্পানিগুলোকে বিচার বিশ্লেষণ করার সময়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময়। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি নেট ইন্টারেস্ট মার্জিন বা নিম। এই নেট ইন্টারেস্ট মার্জিন হলো ইন্টারেস্ট ইনকাম মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস। ইন্টারেস্ট ইনকাম তো লোন দিলে হয়, এখন ইন্টারেস্টটা আদায় করবার জন্য কিছু খরচাপাতি হয়, তাহলে এই এক্সপেন্সেসটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হলো কিন্তু আসল ইনকাম, অ্যাকচুয়াল ইনকাম। এই অ্যাকচুয়াল ইনকাম বাই টোটাল অ্যাসেট, এই রেশিওটাই হলো নিম বা নেট ইন্টারেস্ট মার্জিন। টোটাল অ্যাসেটের তুলনায় ইন্টারেস্ট থেকে ইনকাম কত গুণ হচ্ছে, এটাই হলো নেট ইন্টারেস্ট মার্জিন। এই নেট ইন্টারেস্ট মার্জিন কি হবে? মেজরিটি পোর্শন অফ এ ব্যাংক রেভিনিউ কামস ফ্রম কালেক্টিং ইন্টারেস্ট ফ্রম লোনস, দিস ইজ দ্য ইনকাম ফ্রম ইন্টারেস্ট। পরিষ্কার যে রেভিনিউ ব্যাংক কোথা থেকে জোগাড় করে? ইন্টারেস্ট দিয়ে, এবং ইন্টারেস্ট আসে লোন থেকে। ইভেন থ্রু কাস্টমার্স ডিপোজিট ব্যাংক ফান্ডস এ মেজরিটি অফ দেয়ার অপারেশন, so they put a large amount in interest as expenses. This is the interest expenses. তো নিম বলতে আমরা তাহলে কি বুঝলাম? যে অ্যাকচুয়াল ইনকাম উইথ রেসপেক্ট টু টোটাল অ্যাসেট। তো ঠিক আছে, এখন এই নিমের অ্যামাউন্টটা হাই হবে না লো হবে? নিম উইল বি হাই ফর এ ব্যাংক উইথ হায়ার লো কস্ট ডিপোজিট অ্যান্ড অলসো হাই লেন্ডিং রেটস। মানে ডিপোজিটের জন্য যে ইন্টারেস্ট সে পে করছে, সেভিংস অ্যাকাউন্টে বা টার্ম ডিপোজিটের জন্য যে ধরুন 100 টাকায় 3 টাকা সে সুদ দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু যখন সে লোন দিচ্ছে তখন বলছে আমাকে 30% রেট অফ ইন্টারেস্টে আমার থেকে লোন নিতে হবে, তাহলে অটোমেটিক 10% তার প্রফিট থেকে যাচ্ছে। তো এই রকম যদি হয় তার নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু বেশি হয়। তো এই ধরনের ব্যাংকগুলোকে আমরা হিসেবের মধ্যে রাখবো। আরেক ধরনের ব্যাংককে আমরা হিসেবের মধ্যে রাখবো যাদের রিটার্ন অন অ্যাসেট হায়ার। এই রিটার্ন অন অ্যাসেট বলতে আমরা যেটা ব্যাংকের ক্ষেত্রে বুঝি, নর্মালি যেটা বুঝি সেটাও হলো প্রফিট জেনারেটেড বাই টোটাল অ্যাসেট। যতটা প্রফিট জেনারেশন করা হয়েছে, প্রফিট আফটার ট্যাক্স, এটুকুই ধরি, একদম ট্যাক্স সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার পর যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা টোটাল অ্যাসেটের তুলনায় কত গুণ, এটাকেই বলছি আমরা রিটার্ন অন অ্যাসেট। টোটাল অ্যাসেট থেকে কতটা রিটার্ন জেনারেট করা হয়েছে, রেভিনিউ জেনারেট করা গেছে, এটাই হলো তার আরওএ। তো একটা ব্যাংকের আরওএ, এই শুধুমাত্র আরওএ অন্যান্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্যারামিটারের সঙ্গে ম্যাচ করে ব্যাংকের ক্ষেত্রেও। তো এইখানে কিন্তু এই টোটাল অ্যাসেটটা আসে অন্য জায়গা থেকে আর প্রফিটটাও হয় অন্য জায়গা থেকে। তো এর কনসেপ্টটা ডিফারেন্ট কিন্তু ডেফিনেশনটা একই। তো এই আরওএটাকে আমাদের স্টাডি করতে হবে। হাই আরওএ মানে প্রফিটটা বেশি, অ্যাসেটের তুলনায় প্রফিটটা বেশি। এটা কি হতে পারে? গ্রেটার দেন 1 হয়ে যেতে পারে? কখনো হবে না। এটা পার্সেন্টেজে হলে 101% কি 110% এটা জীবনে হবে না, 100% হবে না, তার থেকে কম হবে।
টোটাল অ্যাসেট থেকে প্রফিট বেশি, তো এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে হয়তো 3 বছরের 3টে টার্মসের লোন বাকি পড়েছিল, ব্যাংক সেগুলোকে কোনোভাবে আদায় টাদায় করে কালেকশন করেছে, এরকম টাকা এসে ঢুকেছে। যদি না হয় তাহলে কিন্তু টোটাল অ্যাসেটের থেকে টোটাল প্রফিট জেনারেশন কোনোভাবেই বেশি হতে পারে না। তো এটা কাম্য নয়, আর ওভাবে আমরা হিসেবও করে দেখব না। আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো, যদি আমরা এটা পার্সেন্টেজে বের করি তাহলে দেখা যায় 60%, 50%, 70%, 80% আরও এর ভ্যালু আসতে পারে। এতটা পর্যন্ত তো হবেই না, তো হায়ার হলে বেটার। ধরুন 40%, আরও মানে গুড হেলথ ব্যাংকের, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট ইউটিলাইজেস এ টোটাল অ্যাসেট এফিসিয়েন্টলি। একটা ব্যাংকের টোটাল অ্যাসেট থেকে 40% রিটার্ন জেনারেট হচ্ছে, তার মানে ব্যাংকের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুব ভালো, ম্যানেজমেন্ট খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, এটা বলতে পারা যায়। তো এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও বা কার, ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও, টোটাল ব্যাংক ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। এইখানে কিন্তু এই টোটাল ব্যাংক ক্যাপিটাল বা টোটাল অ্যাসেট সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে যাবে। টোটাল ব্যাংক ক্যাপিটাল হলো টায়ার 1 প্লাস টায়ার 2 ক্যাপিটাল। অ্যাজ পার আরবিআই, এ ব্যাংকস টোটাল ব্যাংক ক্যাপিটাল মাস্ট বি অ্যাট লিস্ট 8% অফ ইটস রিস্ক ওয়েটেড অ্যাসেট। তো এখন এই অ্যাসেট বলতে রিস্ক ওয়েটেড অ্যাসেট মানে লোন, মানে রিস্কি লোনকে বলা হচ্ছে। তো ব্যাংক ক্যাপাসিটির 8%ই মাত্র হতে হবে রিস্কি লোনের, এটা মিনিমাম ক্রাইটেরিয়া। তো মিনিমাম সিএআর যেটা দেওয়া হয়েছে আরবিআই এর, যেটা গাইডলাইন রয়েছে যে ব্যাংকটা মোটামুটি একটা পারফর্ম করছে, ব্যাংকের সব লোনই যে একদম ভালোভাবে রিপেমেন্টের গ্যারেন্টি পেয়ে যাবে সেটা নয়, তাহলে বিজনেস আর কাকে বলে। কিছু লোন তো রিস্কি লোন থাকবেই। তো সেই অ্যামাউন্টটা কতটা হতে পারে না, টোটাল ক্যাপিটালের 8% হতে পারে রিস্ক ওয়েটেড অ্যাসেট। তো এখন মিনিমাম সিআর কতটা, ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিওটা মিনিমাম কতটা পর্যন্ত হতে পারে, এটা হলো 10.5। তো এই টোটাল ব্যাংক ক্যাপিটাল উইথ রেসপেক্ট টু রিস্ক ওয়েটেড অ্যাসেট, টোটাল ব্যাংক ওয়েটেডের কতটা, টোটাল ব্যাংক ক্যাপিটালটা কিন্তু অনেক বেশি অ্যামাউন্টেরই হয়, আর রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কিন্তু কম অ্যামাউন্টের হয়। তো এক্ষেত্রে মিনিমাম সিএআর এর পরিমাণটা 10.5% মিনিমাম। তার মানে 10.5% মানে টোটাল ব্যাংক ক্যাপিটালের 90% বা 89.5% কিন্তু রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভেতরে পড়ে গেছে। এটাই হচ্ছে মিনিমাম সিএআর এর ভ্যালু। ইট এনশিওর দ্যাট ব্যাংক হ্যাজ এনাফ কুশন টু অ্যাবজর্ব এ রিজনেবল অ্যামাউন্ট অফ লস বিফোর দে বিকাম ইনসলভেন্ট। মানে এর থেকে বেশি 10.5 এর থেকে বেশি যদি সিএআর হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক এবার আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাবে। It is decided by RBI to prevent commercial banks from taking excess leverage and become insolvent in this process. তো এই যাতে করে ব্যাংকগুলো এরকম না করে ফেলতে পারে, দেউলিয়া টেউলিয়া যাতে না হয়ে যায়, তাহলে তো যারা টাকা রেখেছে তারা তো ফেসে যাবে। এটা যাতে না হতে পারে কমার্শিয়াল ব্যাংকগুলো, সেইটার জন্য আরবিআই এর গাইডলাইনটা তৈরি করেছে, ওই 8% কনসেপ্টটা ওখানে দেওয়া হয়েছে। এ হাই সিআর মিনস ব্যাংক ইজ সেফ। 10.5টা কিন্তু মিনিমাম, সিএআর সবসময় বেশি হতে হবে, অবশ্যই 10.5 এর থেকে অনেকটা বেশি। যত বেশি হবে ব্যাংক ততটা সেফ, ওই ব্যাংকে আপনি টাকা ডিপোজিটও করতে পারেন। তো এরপরে আমাদেরকে লিভারেজ রেশিওটা সম্পর্কে বিবেচনা করতে হবে। লিভারেজ রেশিও হলো শুধুমাত্র টায়ার 1 ক্যাপিটাল উইথ রেসপেক্ট টু টোটাল এক্সপোজার বা টোটাল অ্যাসেট। টায়ার 1 ক্যাপিটালটুকুই ধরা হচ্ছে। টায়ার 1 ক্যাপিটালটাকে আমি তো বলেছিলাম যে কোর ক্যাপিটাল অফ দ্য ব্যাংক, যেটা ব্যাংক শুরু করার আগে অ্যাকুমুলেট করা হয়। সো ইট ইজ ভেরি, কোথা থেকে আসছে আর অত জানার দরকার নেই। সো ইট ইজ ভেরি লিকুইড ইন নেচার, এই টায়ার 1 ক্যাপিটালটা, অ্যান্ড ক্যান ইজিলি বি কনভার্টেড ইনটু ক্যাশ। দিস ক্যান বি ইউজ টু মেক আপ এক্সপোজার। এটাকে অ্যাসেট হিসেবে ব্যবহার করে ফেলা যেতে পারে, মানে খরচ করে ফেলা যেতে পারে ঝট করে। যদি হয়ে যায় তাহলে কিন্তু লিভারেজ রেশিও সমান সমান হয়ে যাবে। এই লিভারেজ রেশিওটার ব্যাপারেও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। আমরা যেটা ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও দেখলাম, এই ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিওটাতে আমি আরেকবার ফিরিয়ে নিয়ে যাই। টায়ার 1 প্লাস টায়ার 2 ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট, সেটা হলো ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও। কিন্তু লিভারেজ রেশিও শুধুমাত্র টায়ার 1 ক্যাপিটাল বাই টোটাল অ্যাসেট বা এক্সপোজার, এইটাকে বলা হচ্ছে লিভারেজ রেশিও।
সুতরাং লিভারেজ রেশিও একদিক থেকে আপনাকে একটা গাইডলাইন দেয়। আর কমন ইকুইটি টায়ার 1 রেশিও বা CET1 এগুলো সবই একই জাতীয়, ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিওর আন্ডারেই সব চলে আসছে, যে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল উইথ রেসপেক্ট টু রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা কিন্তু আরও বেশি স্ট্রিনজেন্ট রেশিও। তার কারণ হচ্ছে এই লিভারেজ রেশিও ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও অ্যাজ ইট অনলি কনসিডার দ্য কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। যখন আমরা CAR বা ক্যাপাসিটি অ্যাডিকুয়েসি রেশিও কনসিডার করছি তখন টোটাল ক্যাপিটালটাকে হিসেব করছি। আর এখানে শুধুমাত্র টায়ার 1 ক্যাপিটালটা, মানে ব্যাংকের কোর ক্যাপিটালে কতটা কামড় পড়লো, কতটা ব্যাংকের কোর ক্যাপিটাল ভেঙে রিস্কি লোন দিয়ে ফেলা হয়েছে, সেইটার অ্যামাউন্টটাও কিন্তু এই কমন ইকুইটি টায়ার 1 রেশিও থেকে জানা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রিপোর্টটা পাওয়া সমস্যা হয়ে যায়। এই রিপোর্টটা খুঁজে বার করতে পারলে ব্যাংক সিলেকশন করাটা কিন্তু ইজি হয়ে যায়। তো চলুন একদম লাস্ট যে রেশিওটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো প্রভিশনিং কভারেজ রেশিও। এই প্রভিশনিং ব্যাপারটা নিয়ে আমি প্রথম স্লাইডেতেই কথা বলেছিলাম যে ব্যাংকস অলওয়েজ সেট অ্যাসাইড এ পোর্শন অফ দেয়ার প্রফিট অ্যাজ এ প্রভিশন এগেনস্ট ব্যাড লোন। এই ব্যাড লোনটা ধরেই নেওয়া হচ্ছে 90 দিন যদি না কোনো ইন্টারেস্ট এবং কোনো পেমেন্ট পায় তাহলে সেটা ব্যাড লোন বলে ধরে নেওয়া হচ্ছে, এবং সেটাকে আমরা NPA এর আন্ডারে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ধরে ফেলছি। তো এই নন পারফর্মিং অ্যাসেটটাকে মেকআপ করবার জন্য ব্যাংককে কি করতে হয় না, তার প্রফিট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কেটে সরিয়ে রাখে ইয়ার অন ইয়ার। তো এটাকে প্রভিশনিং বলা হচ্ছে। আর এটা কি করা হয় যে প্রভিশনিং কভারেজ রেশিও আর হাই PCR, এই হাই PCR, আচ্ছা চলুন এটা প্রভিশনিং কভারেজ রেশিওর যে ফর্মুলাটা সেটা একটু বলে দিই। যে প্রভিশন ফর ক্রেডিট লস ইজ টু নেট লস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ক্রেডিটের জন্য মানে ধার দিয়ে কতটা লস করে ফেলা হয়েছে আর সেই ধার দিয়ে লস হয়ে যাওয়ার পরিমাণটা নেট লসের কত গুণ। ব্যাংক তো শুধুমাত্র ধার দিয়ে লস করে ফেলেছে এমন নয়, ব্যাংকের আরও অন্যরকম লস হতে পারে। ব্যাংকের ধরুন এটাও এক ধরনের লস যে গত বছর এত টাকা ডিপোজিট হয়েছিল, এই বছর কম টাকা ডিপোজিট হয়েছে, সুতরাং সেটাও এক জাতীয় লস। সুতরাং এটা নেট লসের মধ্যে পড়ে যায়। সঙ্গে ওই লোনের জনিত লসটাও থাকে। তো শুধুমাত্র লোন দেওয়ার জন্য যে ক্রেডিট লস হয়েছে সেই লসের অ্যামাউন্টটা নেট লসের থেকে কত গুণ, এই যে ক্রাইটেরিয়াটা বা এই রেশিওটাকে বলা হচ্ছে প্রভিশন ফর ক্রেডিট লস রেশিও বা PCR, প্রভিশনিং কভারেজ রেশিও। একই ব্যাপার, দুটোই PCLR বা PCR কিন্তু সেম জিনিস। এখন হায়ার PCR, যদি PCR এর পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে means the most asset qualities issues have been taken care of. PCR প্রভিশনিং কভারেজ রেশিও, প্রভিশনিংটাকে কভার করা হচ্ছে। তো এর পরিমাণটা অনেক বেশি, মানে পরিষ্কার করে ধরে নেওয়া হচ্ছে যে ব্যাংক ইজ নট ভালনারেবল। যা কিছু দুর্ঘটনা ঘটুক সেটার ব্যাপারে ব্যবস্থা নেবার ক্ষমতা ব্যাংকের রয়েছে। আইডিয়াল PCR হওয়া উচিত গ্রেটার দেন 70%। 100 কখনোই হবে না, গ্রেটার দেন 70%। 60 to 70% PCR মানে আইডিয়াল PCR। এইটা জেনে বুঝে কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে। PCR and PCLR both ratio is same ratio. আর হায়ার PCR means higher amount risky loans. যদি হায়ার PCR থাকে এটা মানে হচ্ছে কিন্তু এটাও একটা যে 70%-এর থেকে বেশি PCR রয়েছে, মানে এত উৎফুল্ল হবারও কিছু নেই, পুরোটাই ম্যানেজমেন্টের ব্যাপার। হায়ার PCR মানে কিন্তু রিস্কি লোনের অ্যামাউন্টটাও কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই সমস্ত রেশিওগুলোকে বিচার বিবেচনা করে কিন্তু আপনারা একটা ব্যাংকিং স্টক সিলেক্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি ব্যাংকের বিভিন্ন স্টকগুলোর এই রেশিওগুলো ধরে একটা ট্যালি করে একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা একটা পুরোপুরি ছবি তৈরি করতে পারেন যে কোন ব্যাংকটা সামনের বছরগুলোর জন্য ইনভেস্ট করলে প্রফিটেবল হবে। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। ভিডিও ভালো থাকলে আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক তো অবশ্যই চাই, না হলে পরের ভিডিও আসলে জানতেও পারবেন না। আর ভালো থাকবেন, ধন্যবাদ।